একবার বিদায় দে মা, ঘুরে আসি। টিফিনের সময় স্কুলের গেটে খাবার বেচতে আসে ফেরিওয়ালা। ছেলেরা ভিড় করে খাবার কেনে, চাল ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, এইসব। একদিন একটা ছেলে ফেরিওয়ালার কাছে খাবার কেনার পর একটু বেশি ফাউ চাওয়ায় ফেরিওয়ালা যাচ্ছে তাই করে গালাগাল দিয়েছে। লজ্জায় ছেলেটার মুখ চুন একেবারে। ক্ষুদিরাম তখন স্কুলের মাঠে মার্বেল খেলছিলেন ছেলেদের সঙ্গে। তার কানে খবর আসতে দেরি হলো না। খেলা ফেলে অমনি দৌড়ালেন গেটের কাছে। ফেরিওয়ালা তখন বিক্রি শেষ করে মাথায় ঝুড়ি তুলছিল চলে যাওয়ার জন্য। ক্ষুদিরাম ছুটে গিয়ে সজোরে একটা লাথি কষালেন ঝুড়িটার ওপর। খাবার দাবার সব মাটিতে ছড়িয়ে একেবারে একাকার। ফেরিওয়ালা তো রেগে আগুন। সে অমনি ছুটল প্রধান শিক্ষকের কাছে নালিশ জানাতে। অবিলম্বে ক্ষুদিরামের ডাক পড়ল প্রধান শিক্ষকের ঘরে। ক্ষুদিরাম কিন্তু একটুও ভয় পেলেন না। মাথা উঁচু করে বললেন, আমি কোনো অন্যায় করিনি স্যার। দোষের মধ্যে আমার বন্ধু না হয় একটু ফাউ চেয়েছে, তাই বলে ও তাকে গালাগাল দেবে, অপমান করবে? কোনো অন্যায় অপমান আমি সহ্য করতে পারি না। এর জন্য আমাকে যা খুশি শাস্তি দিতে পারেন। সেদিন অবশ্য শাস্তি পেয়েছিলেন ক্ষুদিরাম, তবে তা সামান্যই। ক্ষুদিরামের এক সহপাঠী ছিলেন ফণিভূষণ ঘোষ। তিনি একদিন দেশি মিলের মোটা কোড়া কাপড়ের জামা পরে স্কুলে এসেছেন। অন্য ছেলেরা অমনি সবাই বলতে লাগলো তার পেছনে, তাকে খ্যাপাতে লাগলো, টিটকিরি দিতে লাগলো। দুঃখে লজ্জায় ফণিভূষণ তো কান্না করতে শুরু করে দিলেন। শেষকালে ছেলেদের হাত থেকে ক্ষুদিরামই তাকে বাঁচালেন। সবাইকে ধমক দিয়ে বলে উঠলেন, নিজেদের দেশের তৈরি কাপড় তৈরি নিয়ে তোমরা যে হাসাহাসি করছো, এজন্য তোমাদের লজ্জা পাওয়া উচিত। এমন কাপড় পরতে পাওয়া তো ভাগ্যের কথা। আমার যদি এরকম একটা জামা কাপড় থাকতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। ক্ষুদিরামের তেজস্বী ভাবভঙ্গি দেখে চমকে গেল ছেলেরা। নিজেদের ভুল বুঝতে পেরে সবাই মাপ চাইল ফণিভূষণের কাছে। ক্ষুদিরামের কাছে তারা প্রতিজ্ঞা করল এরপর থেকে তারা মোটা স্বদেশি কাপড়ই পরার চেষ্টা করবে। ছোটবেলা থেকেই কোনোদিন হাঁটতে শেখেননি ক্ষুদিরাম। তার যে হাত সময় বিশেষে বর্জ্য মুষ্টি হয়ে উঠত, সেই হাতেই আবার ভারী মিষ্টি সুরে বাঁশি বাজাতে পারতেন ক্ষুদিরাম। বাঁশের বাঁশি নিয়ে আপন মনে তাতে সুর তুলতেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাঁশি বাজানো ছাড়া আরও একটা শখ ছিল বালক ক্ষুদিরামের, তা হলো ডিটেকটিভ বই পড়ার নেশা। ক্ষুদিরামের ছেলেবেলার কথা বলতে গিয়ে দিদি অপরূপা লিখেছেন, খুব দুরন্ত, লেখাপড়াতে মন নেই, শুধু খেলা আর খেলা। আবার যেদিন পড়ার ইচ্ছে হতো সেদিন যেন তপস্যায় বসত। মাস্টার আশু রায়ের যত কিছু শাস্তি ছিল তার সবই হার মেনেছিল ক্ষুদিরামের একগুঁয়েমির কাছে। ক্ষুদিরামের অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র কানুনগো তার এই নাবালক শিষ্যটির পরিচয় দিতে গিয়ে লিখেছেন, যা করতে হবে বলে একবার সে স্থির করত, তা সাধনকালে যত কঠিন বলে অনুভূত হোক না কেন, বা তা সম্পন্ন করতে মৃত্যু আসন্ন হলেও সে কাজ সে অসম্পূর্ণ রেখে ছেড়ে দিত না। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের দ্বারা ক্ষুদিরাম প্রভাবিত হন এবং পড়াশোনা ছেড়ে দিয়ে সত্যেন বসুর গুপ্ত সমিতিতে যোগদান করেন। এই সমিতিতে তিনি আরও কয়েকজনের সাথে শরীর চর্চা ও রাজনৈতিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য নিজেকে তৈরি করেন। পিস্তল চালনা শেখেন স্বদেশী আন্দোলনের অংশ হিসাবে। তিনি ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পোড়ানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণ বোঝাই নৌকা ডোবানোর কাজে ক্ষুদিরাম অংশগ্রহণ করেন। 1906 খ্রিস্টাব্দের মার্চ মাসে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় বিপ্লবী পত্রিকা সোনার বাংলা বিলি করার সময় ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়েন, কিন্তু পালিয়ে যেতেও সক্ষম হন। পরবর্তী মাসে একই কাজ করার জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং আদালতে বিচারের সম্মুখীন হন, কিন্তু অল্প বয়সের জন্য তিনি মুক্তি পান। 1907 খ্রিস্টাব্দের বিপ্লবীদের গোপন সংস্থায় অর্থের প্রয়োজনে হাটগাছায় বিপ্লবীরা ডাকের থলি লুট করেন। ধারণা করা হয় ক্ষুদিরাম এই দলের সাথে ছিলেন। এই বছরের 6 ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন বলেও ধারণা করা হয়।
ক্ষুদিরামের স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য তার সরকারি কর্মচারী জামাইবাবুর চাকরি স্থলে অসুবিধা সৃষ্টি হয়। তাই তিনি ক্ষুদিরামকে অন্য আশ্রয়ে যেতে বলেন। এই সময় তাকে আশ্রয় দিয়েছিলেন মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদের বোন। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। বিশেষ করে আলিপুর আদালত প্রাঙ্গণে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করার জন্য কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সুশীল সেন নামক 16 বছরের এক কিশোরকে প্রকাশ্য স্থানে বেত মারার আদেশ দেন। 1907 খ্রিস্টাব্দের পরে কলকাতায় মানিকতলায় মুরারিপুকুরে বারিন কুমার ঘোষের বাগানবাড়িতে গঠিত সশস্ত্র যুগান্তর বিপ্লবী দলের হয়েছিল পক্ষ থেকে কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার কারণে কিংসফোর্ডকে বিহারের মজফ্ফরে বদলি করা হয়। পরে কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরামের ওপর। 1908 সালে 30 এপ্রিল রাত 8টার সময় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি রাতের অন্ধকারে স্থানীয় ইউরোপীয় ক্লাবের গেটের কাছে একটা গাছের আড়াল থেকে কিংসফোর্ডকে গাড়ি ভেবে একটা ঘোড়ার গাড়িতে বোমা নিক্ষেপ করে। এর ফলে এই গাড়িতে বসা নিরপরাধ মিসেস কেনেডি ও তার কন্যা মৃত্যুবরণ করেন। ক্ষুদিরাম বসু হত্যাকাণ্ডের স্থল থেকে প্রায় 25 মাইল দূরে ধরা পড়েন। ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুসারে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ফাঁসির আদেশ শুনে ক্ষুদিরাম বসু হাসি মুখে বলেন যে মৃত্যুতে তার বিন্দুমাত্র ভয় নেই। ফাঁসি কার্যকর করার আগে তার শেষ ইচ্ছা কি জানতে চাওয়া হয়। তিনি বলেন যে তিনি বোমা বানাতে পারেন। বলাই বাহুল্য এই ইচ্ছা ব্রিটিশ কর্মকর্তারা গ্রহণ করেননি। এরপর এর পরিবর্তে দ্বিতীয় ইচ্ছা পূরণের কথা বলে। তিনি তার বোন অপরূপা দেবীর সাথে দেখা করতে চান, কিন্তু তার সেই ইচ্ছাও পূর্ণ হয়নি। তবে মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদের বোন বিপদ মাথায় নিয়ে ক্ষুদিরামের সাথে দেখা করেছিলেন। ক্ষুদিরামের ফাঁসির দিন ধার্য হলো 11ই আগস্ট 1908 মঙ্গলবার ভোর 6টার সময় মজফ্ফর জেলের ভেতরে। আর কোনো আশা নেই। প্রাণ ভিক্ষার আবেদনই এখন শেষ ভরসা, কিন্তু সে আবেদনও খারিজ করে দেওয়া হলো। এই সময় তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। সমস্ত আয়োজন সম্পূর্ণ। এখন শুধু 11ই আগস্টের সেই কাল ভোরের জন্য প্রতীক্ষা। ভোরের অনেক আগে থেকেই লোকের লোকারণ্য হয়ে গেছে। জেলখানার সামনের রাস্তা মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় জিনিসপত্র, খাটিয়া ইত্যাদি নিয়ে জেল ফটকে উপস্থিত উপেন্দ্রনাথ ও তার সঙ্গী। এই বাড়িতে বাঁশের খাটিয়া তৈরি করে খাটিয়া শিয়রের দিকে বাঁশের গায়ে ছুরি দিয়ে কেটে বন্দে মাতরম কথাটি লিখেছিলেন উপেন্দ্রনাথ। শেষের সেই মহামুহূর্তের মর্মস্পর্শী বর্ণনা লিপিবদ্ধ আছে প্রত্যক্ষদর্শী উপেন্দ্রনাথের রচনায়। আমরা জেলের আঙিনায় প্রবেশ করিলাম। দেখিলাম ডান দিকে প্রায় 15 ফুট দূরে একটা উঁচুতে ফাঁসির মঞ্চ, দুই দিকে 2টি খুঁটি আর একটি মোটা লোহার রড আট দিয়া যুক্ত। তারই মধ্যস্থানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলিয়া আছে। তাহার শেষ প্রান্তে একটা ফাঁস। একটু অগ্রসর হইতেই দেখিলাম ক্ষুদিরামকে লইয়া আসিতেছে 4 জন পুলিশ। কথাটা ঠিক বলা হইল না। ক্ষুদিরামের আগে আগে দ্রুত পদে অগ্রসর হইয়া যেন সিপাহীদের টানিয়া আনিতেছে। আমাদের দেখিয়া একটু হাসিল। স্নান সমাপন করিয়া আসিয়াছিল। শেষে শুনিয়াছি খুব প্রত্যুষে উঠিয়া স্নান করিয়া কারাবাসকালীন বর্ধিত চুলগুলি আঙ্গুল দিয়া বিন্যস্ত করিয়া নিকটবর্তী দেব মন্দির হইতে প্রহরী কর্তৃক সংগৃহীত চরণামৃত পান করিয়া আসিয়াছিল। আমাদের দিকে আরেকটিবার চাহিল, তারপর দৃঢ় পদবিক্ষেপে মঞ্চের দিকে অগ্রসর হইয়া গেল। মঞ্চে উপস্থিত হইলে তাহার হস্ত দুইখানি পিছন দিকে আনিয়া রজ্জবদ্ধ করা হইল। একটা সবুজ রঙের পাতলা টুপি দিয়া তাহার গ্রীবামূল অবধি
ঢাকিয়া দিয়া গলায় ফাঁসি লাগাইয়া দেওয়া হইল। ক্ষুদিরাম সোজা হইয়া দাঁড়াইয়া রহিল, এদিক ওদিক একটুও নড়িল না। উডম্যান সাহেব ঘড়ি দেখিয়া একটা রুমাল উড়াইয়া দিলেন। একটি প্রহরী মঞ্চের এক প্রান্তে উপস্থিত একটি হ্যান্ডেল টানিয়া দিল। ক্ষুদিরাম নিচের দিকে অদৃশ্য হইয়া গেল। কেবল কয়েক সেকেন্ড ধরিয়া উপরে দড়িতে একটু নড়িতে লাগিল, তারপর সব স্থির। শোনা যায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নির্ভীক অচঞ্চল ক্ষুদিরাম ফাঁসুড়েকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা, তোমরা ফাঁসির দড়িতে মোম দাও কেন? গলার দড়ি পরানোর সময় নিষ্কম্প কণ্ঠে বলেছিলেন, দড়িটা ঠিক করে পরাও। মৃত্যু কি মুহূর্তের জন্য লজ্জা পায়নি সেদিন? গণ্ডক নদী তীরের পবিত্র শ্মশানে অনাড়ম্বরভাবে সম্পন্ন হলো ক্ষুদিরামের অন্ত্যেষ্টিক্রিয়া। সেই অন্তিম দৃশ্যের কথাও জানা যায় সাংবাদিক উপেন্দ্রনাথের আন্তরিক বর্ণনায়। চিতারোহণের আগে স্নান করাইয়া গিয়া মৃতদেহ বসাইতে গেলাম। দেখিলাম মস্তকটি মেরুদণ্ডচ্যুত হইয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। দুঃখ বেদনা ক্রোধে ভারাক্রান্ত হৃদয়ে মাথাটি ঠিক করিয়া রাখিলাম। বন্ধুগণ স্নান শেষ করাইলেন। তারপর চিতায় শোয়ানো হইলে রাশিকৃত ফুল দিয়া মৃতদেহ সম্পূর্ণ ঢাকিয়া দেওয়া হইল। কেবল উহার হাস্য উজ্জ্বল মুখখানি অনাবৃত রহিল। দেহটি ভস্মীভূত হইতে বেশি সময় লাগিল না। চিতার আগুন নিভাইতে গিয়া প্রথম কলসি ভরা জল ঢালিতেই তপ্ত ভস্মরাশির খানিকটা আমার বক্ষস্থলে আসিয়া পড়িল। তাহার জন্য জ্বালা যন্ত্রণা বোধ করিবার মতো মনের অবস্থা তখন ছিল না। আমরা শ্মশান বন্ধুগণ স্নান করিতে নদীতে নামিয়া গেলে পুলিশ প্রহরীগণ চলিয়া গেল। তখন আমরা সমস্বরে বন্দে মাতরম বলিয়া মনের ভার খানিকটা লঘু করিয়া যে যাহার বাড়ি ফিরিয়া আসিলাম। কিন্তু ক্ষুদিরামের চিতার আগুন তো অনির্বাণ। তার বুকের মধ্যে অহরহ যে আগুন জ্বলত, সে আগুন মিশেছিল তার চিতার আগুনে। ক্ষুদিরাম একবার বলেছিলেন, আগুনেই নিববে তার বুকের আগুন। হয় ইংরেজদের চিতার আগুনে, নয় তার নিজের চিতার আগুনে। ইংরেজদের চিতার আগুন দেখে যাননি ক্ষুদিরাম, নিজের চিতাই তিনি রচনা করে গিয়েছিলেন। কিন্তু নেভেনি তার বুকের আগুন, বরং সে আগুন আরও প্রবল হয়ে ছড়িয়ে পড়েছিল দেশের মানুষের বুকে বুকে। আগুনে আগুনময় হয়ে উঠেছিল সারা দেশ, যেন সার্থক হয়ে উঠেছিল সেই উচ্চারণ, আমি আবার আসব। 3 মুঠো খুদ দিয়ে ক্ষুদিরামকে কিনেছিলাম আমি। মনে মনে লোভ ছিল ক্ষুদিরামকে একা ভোগ দখল করব, কিন্তু কখন যে আমার অগোচরে এসে দেশের লোকের কাছে বিকিয়ে গেছে জানতেও পারিনি। 3 মুঠো খুদ দিয়ে আমি কিনেছিলাম। দেশের ছেলেরা তাকে কিনল আঁচলা আঁচলা রক্ত দিয়ে। দিদি, অপরূপা দিদি।